জন্মদিনে আনন্দিত সে করে। আমার মায়ের মাতৃত্বের প্রথম সুখ আস্বাদন। বাংলাদেশ আমার প্রথম দেখা আনন্দ ভরা সকাল। আমার বোনের কমলা রঙের আবির মাখা কিশোরী বিকাল। বাংলাদেশ আমার বাবার ক্লান্ত সন্ধ্যার মুখে বাড়ি ফেরার তৃপ্তি। আমার বাবার কাঁধের ঝোলায় সংসার সুখের পরিবৃতি। বাংলাদেশ আমার শ্মশ্রুমণ্ডিত সাফেদ পাঞ্জাবি আলো আলো দাদুর দ্রুত গমনে মসজিদ পালন করা। বাংলাদেশ আমার দাদির আঁচলে বাঁধা শতাব্দীর গল্প গাঁথা। পান্দোক্তায় রাঙা রসে সন্ধ্যা রাতে দাওয়ায় বসে বলে যায়। বাংলাদেশ আমার একটা সকাল, একটা সারা সকাল এক ফরেনের পিছে ধারা। লাঠি হাতে আর ঘুড়ি উড়িয়ে এক বিকাল সন্ধ্যা বইয়ে যায়। বাংলাদেশ আমার শীত সকালে মিঠে রোদে শরীর আচানো ভালো লাগে। প্রলোভনে থাকা মস্ত বাবু প্রাক সন্ধ্যায় প্রেমিকের ঘোর দৃষ্টি লাগে। বাংলাদেশ আমার শরৎ দিনে মুক্ত নীল খোলা গগনে সাদা মেঘের ভাষা ভেলা সারাদিন মান বাতাস খুলে যাওয়া কাশ। বাংলাদেশ আমার পুণ্যত নদীর জলে ডুব দিয়ে গা জুড়িয়ে দেয়। বর্ষার জলে মাঠ থই থই, বৃষ্টি ভেজা দামাল কিশোরের বল পায়ে বলতে। বাংলাদেশ আমার বিলের জলে শালুক ফোটা কলমি দলে জলপদ্ম স্নানরত পান কৌড়ি ডুবে মাছটাঙা ধানমগ্ন বগলার স্বরের ডাল। বাংলাদেশ আমার ধানের খেতে ভেজা হওয়ার খেলা, কার্তিকের নবান্ন পৌষের পিঠা ছুটির দিনের মিঠে আয়েস সারা বেলা। বাংলাদেশ আমার মায়ের বুকের রাত্রি দিনের উত্তাপ উষ্ণতা, মাথায় আমার স্নেহের হাত, বাবার আশ্বাস, নিশ্চিন্ত নির্ভরতা। কবি বলছেন যে জন্মভূমির এমন রূপ, এত যার সুষমা, এত যার সম্পদ, প্রাণ প্রাচুর্য, এই মায়া, এ ছেড়ে আমি কোথায় যাব? তাই তিনি বলছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ খুঁজিতে চাই না। পৃথিবীর রূপ আর খুঁজতে যাব না, বাংলায়। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা বাংলার মুখ আমি দেখিয়াছি, এটি কণ্ঠে তুলে নিয়েছেন আজকে হোসেন শাহরিয়ার তৈমুর। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে, চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের ভেজলে অশ্বত্থে করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সতী বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গিয়াছে নদীর চড়ায়, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুমরের মতো তার কেঁদেছিল পায়। শাখা পদ্মপূর্ণা
জগৎ জননী আমাদের মা, যে মা আমাদের খাইয়ে আমাদের তৈরি করে সব বাচ্চাদের বড়দের খাবারের আয়োজন করে সারাটি দুপুর পার করে বিকাল হয়ে গেলে সন্ধ্যা নেমে কখনো দুপুরের খাবার খান। বাবার প্রতি যার এত যত্ন মমতা, সংসারের প্রতিটি খুঁটি নাটি যার মতদার করে, যার সব কিছু মায়া জড়িয়ে আছে তার সংসার, সেই মা কেমন? হুমায়ুন আজাদের কবিতায় আমাদের মা বলছেন নিজামুর রহমান বিপ্লব। আমাদের মাকে আমরা বলতাম তো, বাবাকে আমাদের মা গরিব প্রজাতির মতো দাঁড়াতো বাবার সামনে। কথা বলতে গিয়ে কখনই কথা শেষ করে উঠতে পারত না। আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখাতো যে মাকে আপনি বলার কথা আমাদের কোনো দিন মনেই হয়নি। আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সমান। আমাদের মা ছিল আমাদের শ্রেণী, আমাদের বর্ণের, আমাদের গোত্রের। বাবা ছিলেন অনেকটা আড়িয়াল বীরের প্রচন্ড চিলের মতো। তার ছায়া দেখলেই মুরগির বাচ্চার মতো আমরা মায়ের ডানার নিচে লুকিয়ে পড়তাম। ছায়া সরে গেলে আবার বের হয়ে আকাশ দেখতাম। আমাদের মা ছিল অশ্রুবিন্দু, দিন রাত চন্দন করত। আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ছড়ি ছড়ি পড়ত। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে দিকে দিকে পিছিয়ে থাকত। আমাদের মা ছিল দুধ ভাত, 3 বেলা আমাদের পাতেই ঘন হয়ে থাকত। আমাদের মা ছিল ছোট্ট পুকুর, আমরা তাতে দিন রাত সাঁতার কাটতাম। আমরা ছোট ছিলাম, কিন্তু বছর বছর আমরা বড় হতে থাকি। আমাদের মা বড় ছিল, কিন্তু বছর বছর আমাদের মা ছোট হতে থাকে। 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় আমি ভয় পেয়ে মাকে জড়িয়ে ধরেছিলাম। 7ম শ্রেণীতে ওঠার পর ভয় পেয়ে মা একদিন আমাকে জড়িয়ে ধরেছিল। আমার মা দিন দিন ছোট হতে থাকে। আমাদের মা দিন দিন ভয় পেতে থাকে। আমাদের মা আর বনফুলের পাপড়ি নয়, সারাদিন ঝরে ঝরে পড়ে না। আমাদের মা ধান ক্ষেত নয়, সোনা হয়ে আর বিছিয়ে থাকে না। আমাদের মা দুধ ভাত নয়, আমরা আর দুধ ভাত পছন্দ করি না। আমাদের মা ছোট্ট পুকুর নয়, পুকুরে সাঁতার কাটতে আমরা কবে ভুলে গেছি। কিন্তু আমাদের মা আজও অশ্রুবিন্দু, গ্রাম থেকে নগর পর্যন্ত আমাদের মা আজও টলমল করে। এরকম এক বাংলাদেশের বর্গীর আক্রমণ ছিল, তস্কর লুটেরা ছিল, বারবার লুট হয়েছে আমাদের সম্পদ। আমাদের ভাষার উপরে দখলদারিত্ব করতে এসেছিল অস্ত্র হাতে। প্রতিবাদ করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছিল আমাদের বীর ছেলেরা মেয়েরা। 52 ভাষা আন্দোলন আমরা আমাদের দাবিকে রক্তের দাম দিয়ে কিনেছিলাম। ওরা বলেছিল ভাষা কেড়ে নেবে, আমাদেরকে গল্প শুনতে দেবে না। ভাবো, ওরা নাকি আমাদের মুখে ভাষা কেড়ে নিতে চায়। আমরা থেমে থাকিনি, লড়াই করে রক্তের দামে কিনেছি আমাদের ভাষা। আর সে ভাষা সারা পৃথিবী জুড়ে সেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত। সেই 52 কবিতা আবু জাফর ওবায়দুল্লাহ
তার কবিতা কোনো এক মাকে কণ্ঠে তুলে নিচ্ছি আমি, ফারুক ফয়সল। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকলের চিড়ে কোটে, উর্কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লাগাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখের ওই চৈত্রের রোদ উড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়াই বসে মা আবার ধান বানে, ভিন্নি ধানের খই ভাজে। খোকাদার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। এমনি এক প্রেক্ষাপটে দেশের মানুষ জেগে ওঠে। শুধু বাংলা ভাষা নয়, আমার বাংলাদেশ চাই, আমার নিজের দেশ চাই, নিজের কথা বলবার, নিজের অধিকার আদায় করবার। কবি যখন স্বপ্ন দেখছেন ব্ল্যাক আউটের পূর্ণিমায় স্বদেশকে উনি আংটির মতো করে ফেলতে চান। হাতের আঙ্গুলে আংটির মতো করবেন কবি স্বদেশকে। লিখেছেন আমাদের প্রিয় ভাজন সজ্জন, আমাদের আপনার কবি, যার স্নেহ ছায় আমরা অনেকটা সময় কবিতা নিয়ে কাটিয়েছি। কবি শহীদ কাজী। ব্ল্যাক আউটের পূর্ণিমায় এটি কণ্ঠ তুলে নিয়েছেন আজকে সেমন্তী ওয়াহেদ। একটি আংটির মতো তোমাকে পড়েছি স্বদেশ, আমার কনিষ্ঠ আঙুলে। কখনো উদ্ধত তলোয়ারের মতো দীপ্তিমান ঘাসের বিস্তারে দেখছি তোমার ডোরা কাটা জল জলে রূপ জ্যোৎস্নায়। তারপর তোমার উন্মুক্ত প্রান্তরে কাতারে কাতারে কত অচেনা শিবির, কুচকাওয়াজের ধ্বনি, যার আড়ালে তুমি অবিচল, অটুট চিরকাল। যদিও বধ্যভূমি হলো সারা দেশ, রক্তপাতে আর্তনাদে হঠাৎ হত্যায় ভরে গেল বাংলার বিস্তীর্ণ প্রান্তর। অথচ সেই প্রান্তরে একদা ধাবমান জেব্রার মতো জীবনানন্দের নরম শরীর ছুঁয়ে ঊর্ধ্বশ্বাস বাতাস রয়েছে। এখন সেই বাতাসে শুধু ঝলসে যাওয়া স্বজনের রক্ত মাংসের ঘ্রাণ এবং ঘরে ফিরবার ব্যাকুল প্ররোচনা। শৃঙ্খলিত বিদেশির পতাকার নিচে এতকাল ছিল যারা জড়সড়, মগজের কুণ্ডলীকৃত মেঘে পিস্তলের প্রজ্জ্বল আদর শীত রাতে এনেছিল ধমনীতে অন্য এক আকাঙ্ক্ষার তার। আবারও তোমার যে নিসর্গ ছিল নিদারুণ নির্বিকার, সুরক্ষিত দুর্গের মতন আমাদের প্রতিরোধে সে হলো সহায়। ব্ল্যাক আউট অমান্য করে তুমি দিগন্তে জেলে দিলে
বিদ্রোহী পূর্ণিমা। আমি সেই পূর্ণিমার আলোয় দেখেছি আমরা সবাই ফিরছি আবার নিজস্ব উঠোন পার হয়ে নিজেদের ঘরে। এরপর স্বাধীনতা রায় সে আর পারে না। আমরা লড়াই করে এনেছি আমাদের দেশ স্বাধীনতা। নির্মলিত গুণ বলছেন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। এটি আবৃত্তি করছেন হোসেন শাহরিয়ার তৈমুর। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বিকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি, কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া ঢাকার এই হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্ধত হয়েছে কালো হাত। তাই দেখি কবিহীনে বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি। শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল সেই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণী কেরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কোরআনিটা দল। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো তৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোদে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের কবিতার আসর এখানেই শেষ। আগামী দিনের আমন্ত্রণ জানিয়ে এতই বিশাল সে লাগেজ যে তার প্লেনে ভরার কথা না, এতই বিশাল সেই লাগেজ যাকে আমেরিকার কাস্টমস বাধা দেয়নি, আমেরিকার ইমিগ্রেশনও বাধা দেয়নি। খুব সহজেই দুলাল ভৌমিক সেই লাগেজ নিয়ে 1986 সালে আমেরিকায় আসেন। কি ছিল সেই লাগেজে? সেই লাগেজ ভর্তি ছিল বাংলা গান। কি সেই গান? আধুনিক গান নয়, সেই গান হচ্ছে বাংলাদেশের গান। সেই গান হচ্ছে বাংলাদেশের মাটির গান,
বাংলাদেশের প্রকৃতির গান। আমেরিকার মতো একটি নগর সভ্যতার যুগে দুলাল ভৌমিক আসছেন, অথচ তিনি সাথে করে নিয়ে আসছেন বাংলাদেশের মাটি এবং প্রকৃতির গান। কি জন্য নিয়ে আসছেন? দুলাল ভৌমিক জানেন এই গানটাই হচ্ছে বাংলাদেশ, এই গানটাই হচ্ছে বাংলাদেশের মানুষ, এই গানটাই হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি। 31 বছর ধরে দুলালদা সেই গান উত্তর আমেরিকার বিভিন্ন শহরে ছড়িয়ে দিচ্ছেন, আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন, আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। 31 বছর আগের কথা এখন হয়তো ঠিক ওইভাবে কল্পনাও করা যাবে না, কিন্তু দুলাল ভৌমিক যে সফল হয়েছেন এই 31 বছরে, সেই কথা আমরা আজকে বলতে পারি যখন আমরা দেখি আমাদের ছোট ছোট ছেলে মেয়েরাও বাংলাদেশের সেই নিজস্ব গান গাইছে। এই নিউ ইয়র্ক কিংবা নিউ ইয়র্কের মতো নগর সভ্যতার বিভিন্ন শহরে বসে, ইট কাঠের পাথরের এই শহরে দুলাল ভৌমিকের এই অসাধারণ কর্মকাণ্ড হঠাৎ করে হয়নি। একেবারে শৈশব থেকেই গানের প্রতি তার ভালোবাসা, সারা বাংলাদেশে কিন্তু তিনি এইভাবে গান গেয়ে দিয়েছেন। শুরু করেছিলেন সিলেট থেকে, সঠিকভাবে শুদ্ধভাবে গান গাওয়া শিখেছেন, তারপর ঢাকায় এসছেন এবং বাংলাদেশের বিভিন্ন শহরে গান গেয়ে বেরিয়েছেন। 1973 সালে রাজশাহীতে বসে আমি দুলাল ভৌমিকের গান শুনেছিলাম এবং তখনই মুগ্ধ হয়েছিলাম। সেই দুলালদাকে আমরা নিউ ইয়র্কে এসে পেয়েছি। 31 বছর আগে দুলাল ভৌমিকের মতো একজন শিল্পী এই আমেরিকায় এসেছেন, এত বড় মাপের শিল্পী। তার আগে কিন্তু আর কোনো বাংলাদেশ থেকে এত বড় মাপের শিল্পী এসে এখানে থেকে যাওয়ার পরিকল্পনা করেননি। দুলাল ভৌমিক তখনই জানিয়েছিলেন, আমাদের জানান দিয়েছিলেন যে আমেরিকা একদিন বাংলাদেশের দ্বিতীয় বাংলাদেশ হবে, বাঙালিদের দ্বিতীয় বাংলাদেশ হবে, এখানে বাঙালি সংস্কৃতি চর্চার দ্বিতীয় ক্ষেত্র হবে। সেই যে শুরু করেছিলেন আজও অবিশ্রামভাবে তিনি চালিয়ে যাচ্ছেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমরা যারা প্রবাসে বসবাস করি তাদের বাংলাদেশ এবং বাংলাদেশের গান, বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কোনো রকম কোনো অভাব বোধ যে আজকে নাই, তার অন্যতম পুরোধা হচ্ছেন, পথিকৃৎ হচ্ছেন দুলাল ভৌমিক। দুলালদা, আপনাকে সসম্মানে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি যদি দয়া করে মঞ্চে আসেন এবং আমাদের প্রিয় গানগুলো। তবে শুরুতেই আমাদের এই অত্যন্ত সম্মানের এবং আমাদের এখানকার আমি বলবো কিংবদন্তি তুল্য লোকগানের শিল্পী দুলাল ভৌমিককে আমরা ছোট্ট একটু সম্মাননা জানাবো, তাকে উত্তরীয় পরিয়ে দিয়ে। এবং তাকে উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের উদিতির সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ ভাইকে সবিনয় অনুরোধ জানাচ্ছি একটু যদি মঞ্চে আসেন। সে 87 সালে আমাদের বাড়িতে সে গান গেয়েছিল তার সমস্ত সিলেটের বন্ধুদেরকে মনে আছে? সেই থেকে আমি তাকে চিনি। তার ব্যক্তিগত জীবন থেকে আসা পর্যন্ত সমস্ত সংগ্রামের সঙ্গে আমি পরিচিত, জানি। He is a good friend of mine and proud of it. আব্দুল্লাহ ভাই আমাকে আরো বেশি অগাধ ঋণী করলেন বন্ধু বলে। একটা সময় আসে যখন ছাত্র এবং শিক্ষক বন্ধু হয়ে যায়, আমিও ঠিক সেরকম ভাবেই বন্ধু হয়েছি আব্দুল্লাহ ভাই। ধন্যবাদ। দুলালদা, আমরা বলেছি বটে যে আপনাকে ছোট্ট একটু সম্মাননা জানানো হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে আপনার মতো মানুষদের সম্মাননা জানানো যায় না।
আসলে আমরা নিজেরাই আপনাকে এই উত্তরীয় পড়িয়ে দিয়ে সম্মানিত বোধ করছি, গর্বিত বোধ করছি। ধন্যবাদ। এখন আমরা শুনবো দুলাল ভৌমিকের গান। অভিবাদন আপনাদেরকে জানাচ্ছি। আজকে যে ঠান্ডা পড়েছে, যে ধরনের আবহাওয়া, তার মধ্যে যে এই আপনারা এসছেন এত কষ্ট করে, এবং আমার মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র একজন শিল্পী, আমি শিল্পী হিসেবে নিজেকে দাবিও করি না, কখনো করিনি। আমি এটা সবসময় বলেছি যে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। উদীচীতে সেই ৬৮ থেকে আমার ৬৯ থেকে উদীচীর সাথে আমার সম্পর্ক। তারপর তো দীর্ঘ পথ পরিক্রমা। উত্তর আমেরিকাতে এসে যখন উদীচী এখানে প্রতিষ্ঠিত হয়, তখন থেকে উদীচীর সাথে আমি সম্পৃক্ত। আব্দুল্লাহ ভাই, জীবন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, এরা আমার দীর্ঘদিনের সহকর্মী। উদীচীর সাথে সম্পৃক্ত হওয়ার আগে থেকেই তাদের সাথে আমার যোগাযোগ। খ্যাতি যখন হয় মানুষের, তখন কিছুটা বিড়ম্বনাও দেখা দেয়। আমার জীবনেও যখন একটু খ্যাতি অর্জন করেছিলাম দেশে, বিড়ম্বনা তখন থেকেই শুরু হয়েছিল। তারপর মুক্তিযুদ্ধ সক্রিয়ভাবে অংশগ্রহণ করা, তারপরে ৭০-এর দশকে দেশের রাজনৈতিক পট পরিবর্তন, একটা অস্থিরতার মধ্যে দেশ ত্যাগ করেছিলাম, চলে গেছিলাম ইংল্যান্ডে। সিলেটি হওয়ার সুবাদে লন্ডনটা আমাদের দ্বিতীয় সিলেট হিসেবে আমরা সবসময় দেখেছি, এবং সেখানে গিয়েই বাসা বাঁধার চেষ্টা করেছিলাম, পারিনি, চলে এসেছি আমেরিকাতে। একটা উদ্ভ্রান্তের মতো এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে ঘুরে 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 আর ৪০ বছর আমার প্রবাস জীবন। এই ৪০ বছরে কি অর্জন করেছি, কি করেছি বা করিনি, সেটা ভবিষ্যৎ সেটা বিচার করবে। তো মৃত্তিকার সাথে যাদের সম্পর্ক থাকে, তাদের মনে হয় দেশ ত্যাগ করা উচিত নয়, আমার উচিত হয়নি, কিন্তু তবু আমাকে করতে হয়েছে। কেন করতে হয়েছে? কোনো আর্থিক কোনো কারণে নয়, কারণ আমি অত্যন্ত সম্পন্ন পরিবারের মানুষ। তারপরে আমি বিবেকের তাড়নায় দেশ ছেড়েছিলাম, কারণ আমার সামনে আর কোনো স্বপ্ন ছিল না, স্বপ্নগুলো ভেঙে গেছিল। তো স্বপ্নই যখন চুরমার হয়ে যায়, তখন আর বাঁচার কি আর তাগিদ থাকে না। আজকে এখানে আমাকে যে সম্মান জানানো হলো, জীবনে অনেক সম্মান আমি পেয়েছি, এটা আমার জন্য একটা চরম এবং পরম সম্মান আমি বোধ করছি। এর জন্য আমার শ্রদ্ধেয় আব্দুল মোতালিব বিশ্বাস বসে আছেন নিচে পেছনে, উনি যেখানে আছেন সেখানে আমাকে সম্মান জানানো মানে কি, এটা আমার ঠিক, আমি বিব্রত বোধ করছি। এত বড় একজন মহান শিল্পী বসে আছেন, তাদের গান শুনে আমরা বড় হয়েছি। তারপরে আরেকজন বসে আছেন, সৌম্যকান্তি, শুভ্র তার চেহারা, যে মানুষটি আমাকে দাদা বলে ডাকে, আমি তাকে ছোট ভাইয়ের মতো দেখি, কিন্তু সে আমার পরম বন্ধু। দীর্ঘদিন আমরা পথ একসাথে চলেছি। বিদিতলাল দাসের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তিনি ছিলেন আমাদের বাতিঘর, আমাদেরকে আশ্রয় দিয়েছেন তার সঙ্গীতের জগতে। এই মানুষটি যেখানে বসে থাকে সেখানে আমার গান গাইতে ভয় হয়। তাকে ভালোবাসি, ছোট ভাইয়ের মতো দেখি, অথচ
তার সামনে গান আমার গাইতে ভয় করে। সেই 60-এর দশক থেকে সুবীর নন্দী। তো আপনাদের সবার অনুমতি এবং বিশেষ করে মোতালিব ভাই এবং সুবীর অনুমতি নিয়ে আমি গান শুরু করি। আজকে রাধারমন দত্তের 102তম তিরোধান উৎসব পালিত হচ্ছে সুনামগঞ্জে। আমরা সুনামগঞ্জকে আমরা বলি এইভাবে যে ওটা লোকসঙ্গীতের একটি আশ্রয়স্থল। সুনামগঞ্জ যতদিন বেঁচে থাকবে লোকসঙ্গীত ততদিন বেঁচে থাকবে। 4 জন পদকর্তা ওই অঞ্চলে জন্ম নিয়েছিলেন, আরো অনেকেই জন্ম নিয়েছেন, কিন্তু এই 4 জনকে চেনেন না বাংলা ভাষাভাষী মানুষ আমার মনে হয় খুব বিরল। হাসান রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম আর দূরবীন শাহ, এই 4 জনের উৎসব পালন করা হচ্ছে সুনামগঞ্জে। ঢাকাতে শিল্পকলা একাডেমিতে রাধারমন উৎসব হচ্ছে। রাধারমনের গান দিয়ে আমি আজকে শুরু করি। যেমন একটু পানি লাগবে। সাজ কইরাছে পরাণ যে মানে না, ও তুমি সাবধানে চালাইও তরি, তোমার না যেন ডুবে না নাইয়া, ও নদীর কুল ফাইলাম না, ওরে ও সুজন নাইয়া, ও নদীর কুল ফাইলাম না। ঢাকার সরে বাজারে রঙের বেশা কিনা, মদনগঞ্জের মজন মোরা, সে ঘাটে ভিড়াইও না বানাইয়া, ও নদীর কুল পাইলাম না, ওরে ও সুজন নাইয়া, ও নদীর কুল পাইলাম না। মাই বিরাদার মন মনে নদীর পার হইয়া, পারইমু কইরা দিন তো গেল গইয়া বানাইয়া, ও নদীর কুল পাইলাম না, ওরে ও সুজন নাইয়া, ও নদীর কুল পাইলাম না, ও সুজন নাইয়া, সুজন নাইয়া, ও নদীর কুল পাইলাম না, ওরে ও সুজন নাইয়া, ও নদীর কুল পাইলাম না। ও গুরু কাঙ্গাল জানিয়া পার করো, ও তুমি কাঙ্গাল জানিয়া পার করো, ও গুরু কাঙ্গাল
আকাশেতে থাকো গুরু পাতালেতে ধরো আকাশেতে থাকো গুরু পাতালেতে ধরো বুঝতে পারি না গুরু বুঝতে পারি না গুরু তোমার মহিমায় পারো গুরু কাঙ্গাল জানিয়া পারো জগত উদ্ধার গুরু কাঙ্গাল জানিয়া পারো সর্প হইয়া দর্শন করো গুরু উঝা হইয়া ঝাড়ো সর্প হইয়া দর্শন করো গুরু উঝা হইয়া ঝাড়ো রমণীর রূপ লয়া গুরু রমণীর রূপ লয়া গুরু পুরুষের মন গুরু কাঙ্গাল জানিয়া পার করো জগত উদ্ধার গুরু কাঙ্গাল জানিয়া পার করো ভাইবে রাধা রমন বলে গুরু ভাইবে রাধা রমন বলে গুরু এই পারো সেই পারো ভাইবে রাধা রমন বলে গুরু এই পারো সেই পারো সকলে তোরাই লাই ভাবে গুরু সকলে তোরাই লাই ভাবে গুরু আমার উপায় করো গুরু কাঙ্গাল জানিয়া পার করো জগত উদ্ধার গুরু কাঙ্গাল জানিয়া পার করো ও তুমি কাঙ্গাল জানিয়া পার করো তুমি কাঙ্গাল জানিয়া পার করো। আচ্ছা মাঝখানে আমি বলে রাখি আর একটা কথা আমি এক সময় খুব ভালো তবলা বাজাতাম আর ওই যে শুভ্রকান্তি সৌম্য মানুষটি তার সাথে দীর্ঘদিন আমি সঙ্গত করেছি আমি তার দোস্তের মতো একজন প্রিয় তবলিয়া ছিলাম বিশ্বাস করুন আপনারা ঢাকাতে আমার মনে পড়ে এখন আমাদের শ্রদ্ধেয় সঙ্গীত পরিচালক কি ছিল তোমার আলম খন্দকার নুরুল আলম উনি আমাকে বললেন যে তুই একটা কাজ কর গানটা ছেড়ে দে তবলাই তুই বাজা উনি আমাকে ওনার রেকর্ডিং এ নিয়ে যেতেন মিতালি মুখার্জি সাবিতা ইয়াসমিন এদের সাথে আমি তবলা সঙ্গত করেছি রেকর্ডিং করেছি কিন্তু গানটা কিন্তু আমার সাথে সাথেই ছিল তারপরে কিন্তু এই সুবীর বিদিতল দাস এরা সবাই কিন্তু আমাকে তুই গান কর দুই গান কর এই গানে আমি চলে গেলাম কিন্তু তবলাটা কিন্তু আমার মজ্জাগত ব্যাপার বাবা বাজাতে এই ছেলেটিকে আর দীপ্তকে আমি হাতে ধরে দিই দীপ্ত এখানেই থেকে যায় ও পড়াশোনার কারণে আর এখানে থাকে না কিন্তু আমার কাছে দীর্ঘদিন প্রায় 15টি বছর সে শিখেছে এখনো আসে সঞ্জয় কর্মকার এই প্রজন্ম এবং অত্যন্ত ভালো তবলা বাজায় আজকাল সে এতই ব্যস্ত শেখাচ্ছে এবং একটা ব্যান্ডের সাথে সে বাজাচ্ছে নিউ জার্সিতে লিঙ্কন সেন্টারে কদিন আগে অনুষ্ঠান করেছে ওকে আমরা প্রাণ ভরে আশীর্বাদ করি আরো অনেক অনেক বড় অদ্ভুত ব্যাপার কিরকম অদ্ভুত গানের যে কোনো তার কাটা তার দিয়ে গানকে আটকানো যায় না কাটা তারের বেড়া দিয়ে গানকে আটকানো যায় না কোথায় চলে গেছে গান উজবেকিস্তানের একজন শিল্পী ভ্রমর কইও গিয়া
এই গানটি তাদের ভাষায় কি ব্যান্ডের সাথে কি করেছে অদ্ভুত, তার একটা মানে আবেদনটাই আমার কাছে যেন মনে হয়েছে যে সার্বজনীন, একটা বিশ্বজনীন। তো সঙ্গীতে একটু কোনো ভাষা নেই, সঙ্গীতের সুরটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস যেটা মানুষকে আন্দোলিত করে। তো এই রাধারমণের ধামাই গান এটা সর্বজন গঠিত এবং তার একটা বিশেষ একটা নৃত্য আছে, সেই নৃত্য সহযোগে গাওয়া হয়। একটা ধামাই গান শোনাচ্ছি। এগো বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, এগো বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, আমার সামনা ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, আমার সামনা ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে। মহিমা জানে বাঁশি, আয়ো মন প্রাণ করে উদাসী, মহিমা জানে বাঁশি, আয়ো মন প্রাণ করে উদাসী, এগো বিশেষ অঙ্গ জড় জড় বলবো আমি কানে, এগো বিশেষ অঙ্গ জড় জড় বলবো আমি কানে, আমার সামনে ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনে ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনে ঘরে। বাঁশি অকালো ভুজঙ্গিনী, এগো দংশিলে বলা প্রাণী, অকালো ভুজঙ্গিনী, এগো দংশিল বলা প্রাণী, এগো বিশেষ অঙ্গ জড় জড় বলবো আমি কানে, এগো বিশেষ অঙ্গ জড় জড় বলবো আমি কানে, আমার সামনা ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে। দিবে রাধার মন বলে, এগো বাঁশির জ্বালায় অন্য জ্বলে, হইবে রাধার মন বলে, বাঁশির জ্বালায় অন্য জ্বলে, এগো শীতল করিব তনু যমুনার জলে, শীতল করিব তনু যমুনার জলে, আমার সামনা ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, এগো বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, বাঁশির সুরে প্রাণ ভিতরে রইতে না দেই ঘরে, আমার সামনা ঘরে মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে, মধুর মধুর সুরে বাঁশি বাজায় গো আমার সামনা ঘরে। দিনে দিনে দিন পুরাইলো মরণের আর নাই বাকি, একদিনে বন্ধু আর রূপ দেখি, ননদী তুই মরো গো একদিনে বন্ধু আর রূপ দেখি। সবচেয়ে অদ্ভুত একটি ব্যাপার হচ্ছে কি জানো তো, সিলেট এত সমৃদ্ধ লোকসঙ্গীতে, মধ্যযুগে বাংলা সাহিত্যে সিলেটের মুসলমান কবি তাদের যে অবদান ধারণা করা যায় না। প্রত্যেকটি কবির জন্ম হয়েছিল একই সময়ের মধ্যে, 300 থেকে 350 কবির জন্ম হয়েছিল এক সময়।
সে দীনভবানন্দ থেকে শুরু করে শেখ ভানু থেকে শুরু করে সৈয়দ শাহনুর, ইরফান আলী, ইদম শাহ, আরকুম শাহ, এরা প্রত্যেকে একটা সময় তাদের জন্ম, এবং এরা প্রত্যেকে কিন্তু বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি ছিল। আমরা এদেরকে চিনি না, জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1914 কি 15 এই সময়টাতে হিবার্টে একটি বক্তৃতায় হাসন রাজা সম্বন্ধে বললেন, তখন কিন্তু আমরা হাসন রাজাকে চিনতে পারলাম। হাসন রাজাকে কিন্তু চিনত না কেউ। সবাই বলতো যে আমরা যখন এই সমস্ত গানগুলো করি ওই সময়টাতে 60-এর দশকে, তখন বলতো এগুলো ছোট লোকের গান, এই সমস্ত গান তো বৈঠকখানায় কেউ শোনে না। তখন বৈঠকখানায় যারা রেকর্ডগুলো রাখতেন, পঙ্কজ কুমার মল্লিকের রেকর্ড, বিন্দুবালা দাসী, বেদানাবালা দাসী, কমলা ঝুরিয়া, এদের রেকর্ড থাকতো। এই সমস্ত গান শচীন কর্তা শুরু করলেন, এবং তাকে গাইতেও দেওয়া হলো না প্রথম দিকে এই চিন্তিতে, যে এগুলো কেউ শুনবে না, এগুলো বাঙালদের গান, ম্লেচ্ছদের গান, এই সমস্ত ভাষা প্রয়োগ করা হতো। আর এই কবিদের গান প্রত্যেকটি কবি কিন্তু লিখেছেন সমস্ত বৈষ্ণব ভাবাপন্ন মুসলমান কবি, এবং বৈষ্ণব পদাবলীর উপরে এই মহাজনরা লিখেছেন, এবং সমস্ত গানগুলি রাধাকৃষ্ণের প্রেমের উপরে। দেখুন কিরকম ভাবে বয়ান করেছেন। নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি, দিনে দিনে দিন ফুরাইলো, দিনে দিনে দিন ফুরাইলো, মরণের আর নাই বাকি। নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি, নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি। দিনে দিনে দিন ফুরাইলো, দিনে দিনে দিন ফুরাইলো, মরণের আর নাই বাকি। নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি। কাল যৌবনে বসন্ত এলে নর ধমক মানে না, কাল যৌবনে বসন্ত এলে নর ধমক মানে না। দিনে দিনে বাড়ে জীবন, দিনে দিনে বাড়ে জীবন, যেমন কাঁচা শোনালো একদিনে বন্ধু আর রূপ দেখি। নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি। জলের ঘাটে চলে জল ভরিতে যায়, জলের ঘাটে চলে জল ভরিতে যায়। নদীকে দোষ করিলাম, নদীকে দোষ করিলাম, সঙ্গে থাকে যাইতো একদিনে বন্ধু আর রূপ দেখি। নদী তুই মরো একদিনে বন্ধু আর রূপ দেখি। হাসন রাজা বলে আমার বউ বড় বৈতল, হাসন রাজা বলে আমার বউ বড় বৈতল। এই বৈতল শব্দের অর্থ বুঝেন আপনারা? বৈতল শব্দের অর্থ হচ্ছে বোকা। সিলেটের এটা খুবই আঞ্চলিক শব্দ, বোঝার কথা না, যার জন্য আমাকে বলতে হচ্ছে। বৈতল শব্দ হচ্ছে বোকা। হাসন রাজা বলে আমার বউ বড় বৈতল, হাসন রাজা বলে আমার বউ বড় বৈতল। স্বামীর সঙ্গে ঝগড়া করি, স্বামীর সঙ্গে ঝগড়া করি, ফালায় কলসির জল, একদিনে বন্ধু আর রূপ দেখি। নদীতে মরো একদিনে বন্ধু আর রূপ দেখি। দিনে দিনে দিন ফুরাইলো, দিনে
হননি, আমরা করিম ভাই হিসেবেই তাকে ডাকতাম সবসময়। সিলেটের একজন নাট্যজন, বিখ্যাত ব্যক্তি হেমচন্দ্র ভট্টাচার্য, তার একটা রেস্টুরেন্ট ছিল, মীরা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টে উনি আসতেন, 6 ফুট দীর্ঘাঙ্গ একটি মানুষ, সফেদ লুঙ্গি এবং লম্বা একটা সফেদ পাঞ্জাবি পরা। তখন গান করতেন, আমরা অনেক সময় দেখতাম তাকে। বরুণ রায় কমিউনিস্ট পার্টির, সেই সুনামগঞ্জের সিলেটের বেকাদিগির ময়দানে কমিউনিস্ট পার্টির মিটিংয়ে গান করতেন মানুষ জড়ো করার জন্য। সাথে করি অত্যন্ত দুরবস্থার মধ্যে কাটিয়েছেন সারাটা জীবন। ওনাকে আধ্যাত্মিক কবি বলা হয়। উনি আধ্যাত্মিক কবি ছিলেন না, উনি মানুষের কবি ছিলেন, মানুষের গান করতেন। প্রত্যেকটি গানের মধ্যে তার সেই সমস্ত কথাগুলো আছে, কিন্তু জীবনমুখী গান করেছেন, জীবনমুখী গান লিখেছেন। ওনার কণ্ঠস্বর সেরকম ছিল না যে গান গেয়ে উনি প্রতিষ্ঠা লাভ করবেন বা কিছু। ওনার গুরু ছিলেন যিনি, রশিদউদ্দিন সাহেব। রশিদউদ্দিন তখন মালজোড়া গান ছেড়ে দিয়েছেন। সিলেটে একটা গান হয় কবি গানের মতো, যেটাকে বলে মালজোড়া গান। সেই মালজোড়া গান উনি করতেন দূরবীন শাহর সাথে, কামাল উদ্দিনের সাথে, মাঝে মাঝে উকিল মুন্সির সাথে করতেন, নেত্রকোনার। তো নেত্রকোনার সাথে সিলেটের সম্পর্কটা হচ্ছে নদীপথে, মোহনগঞ্জ হয়ে সুনামগঞ্জ দিয়ে প্রবেশ করেছে ওখানকার গান। তো আব্দুল করিমের বিশাল ইতিহাস, আমি আর এত দীর্ঘ করবো না, গানেই চলে যাব। তো তার সাথে সম্পর্কটা বড় ভিন্ন সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল। খুব স্নেহ করতেন আমাকে, আমাদের সকলকে কাছে থেকে দেখার সৌভাগ্য এবং তাকে নিয়ে নানান ধরনের কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। সিলেট বেতার কেন্দ্রে আসতেন, মাঝে মাঝে গান করতেন, উদাস থাকতেন সবসময়। কিন্তু আজকে কর্পোরেট ওয়ার্ল্ডের আন্ডারে চলে গেছেন আব্দুল করিম। 1 কোটি টাকা খরচ করে সিলেট স্টেডিয়ামে করিম মেলা হয়, আর তার ছেলে শাহ নূর জালাল তার চিকিৎসার পয়সা নেই। এই আমি সিলেট থেকে ঘুরে এসেছি কয়েক মাস আগে, আমার সাথে দেখা করতে এসেছিল। তার দৈন্যতার কথা বলবে, এখনো বাড়িতে সেই জল পড়ে, ছাদ চুয়ে চুয়ে। তাকে বলা হয় বাউল সম্রাট। বাউল তো কোনোদিন সম্রাট হয় না। সম্রাট শব্দটা তো একটা সামন্ততান্ত্রিক শব্দ। যে লোক শাসন করে একটা দেশকে তাকে সম্রাট বলা হয়। তো বাউল কি করে সম্রাট হয়? বাউল তো সে তো গৃহী মানুষ, গৃহী বাউল। আমাদের সিলেটে তো সেই দীক্ষিত বাউল বলে কেউ নেই, যেটা আসছে পশ্চিমবঙ্গের বীরভূমে। তো তাকে এখন বাউল সম্রাট বানানো হচ্ছে, দুঃখদায়ক ব্যাপার এগুলো। তাদেরকে নিয়ে ব্যবসা হচ্ছে, অথচ তার পরিবার এইভাবে চলছে। তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, আমার দুঃখ দেখি আপনার বন্ধু, যত খুশি তোমার লাগিয়া, আরে যত খুশি তোমার লাগিয়া। তুমি কি জানো রে বন্ধু, কি সুখে যাই দিন, দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন। তুমি কি জানো রে বন্ধু, কি সুখে যাই দিন, আরে দিনে দিনে সোনার তনু হইতাছে মলিন। তুমি যদি বাসরে ভিন, তুমি যদি বাসরে ভিন, প্রাণ জুড়াইব কি দিয়া প্রাণ বন্ধুয়া, যত খুশি তোমার লাগিয়া, যত খুশি তোমার লাগিয়া। তোমার কি মায়া লাগে না, তোমার কি মায়া লাগে না, আমার দুঃখ দেখি আপনার বন্ধুয়া, যত খুশি তোমার লাগিয়া, যত খুশি তোমার লাগিয়া।
বিজুলে খায় সোনার অঙ্গ সাই করিল ইউসুফের আশা ইউসুফের লাগিয়া দেখো বিজুলে খায় সোনার অঙ্গ সাই করিল ইউসুফের আশা হঠাৎ একদিন রাস্তায় পাইয়া হঠাৎ একদিন রাস্তায় পাইয়া দিল জৈবন ফিরায় আপনার বন্ধুয়া যত দোষী যত দোষী তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না বন্ধু তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আপনার বন্ধুয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া অলুক অলুক লোকে মন্দ তাতে ক্ষতি নাই এই করিম কয় তোমার কাছে মায়া যদি পায় অলুক অলুক লোকে মন্দ এতে ক্ষতি নাই এই করিম কয় তোমার কাছে মায়া যদি পায় তুমি যদি দেখারে খাই তুমি যদি দেখারে খাই কি করতাম বাসি আপনার বন্ধুয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া তোমার কি মায়া লাগে না বন্ধু তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আপনার বন্ধুয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া যত দোষী তোমার লাগিয়া তুইয়ারে করার দোলিয়া ববসাগরের নাইয়া নিসাগর কররে পড়ার দোলিয়া একদিন তোমার যাইতে হবে এই সমস্ত তুইয়ারে করার দোলিয়া ববসাগরের নাইয়া নিসাগর কররে পড়ার দোলিয়া পড়ার দিন হইয়া পড়ার দিন হইয়া আপনি মরিয়া যাইবা এই সমস্ত পড়ার হইয়া আপনি মরিয়া যাইবা এই পড়ার হইয়া ববসাগরের নাইয়া নিসাগর কররে পড়ার দোলিয়া বিধন লইয়া আইলাই হবে বিধন যাইবাই লইয়া বিধন লইয়া আইলাই হবে বিধন লইবাই যাইয়া ভবে আয়া কইলা লইলাই ভবের মায়া পাইয়া রে পড়ার দোলিয়া ভবে আয়া কইলা লইলাই ভবের মায়া পাইয়া রে পড়ার দোলিয়া ববসাগরের নাইয়া নিসাগর কররে পড়ার দোলিয়া পাউলা বলে করিম বলে মনেতে ভাবিয়া পাউল আব্দুল করিম বলে মনেতে ভাবিয়া
মন্ত্র না জানিয়া ঠেকলাম কাল স্বামী হইয়া অগাধ ধন লইয়া। মন্ত্র না জানিয়া ঠেকলাম কাল স্বামী হইয়া অগাধ ধন লইয়া। সাগরের মায়া সাগর পরে পরাগ ধন লইয়া। সাগর পরে পরাগ ধন লইয়া। সাগর পরে পরাগ ধন লইয়া। ঘুরছি, গাড়ি চালাচ্ছি। তো আমাদের দুজনেই তো আমরা বৃদ্ধ, আমাদের যৌবনটা চলে গেছে খুব তাড়াতাড়ি সংগ্রামের মধ্যে দিয়ে। একটা গান ধরলাম গাড়ি চালাতে চালাতে, এবং সেই গানের সে যে কি উদ্দাম আনন্দ সুবীরের, সেই গান শুনে সে লাফানো শুরু করলো গাড়ির মধ্যে, তারপরে কণ্ঠ মেলালো। আরে চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর, আগের বাহাদুরি এখন গেল হই। আগের বাহাদুরি এখন গেল হই। চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর, আগের বাহাদুরি গেল হই। আগের বাহাদুরি এখন গেল হই। আগের বাহাদুরি এখন গেল হই। মাথায় চল পাকিতেছে, দাঁতগুলা স্বপ্ন রেখেছে, চোখের জ্যোতি কমেছে, ভাবি মনে কষ্ট নেই। মাথায় চল পাকিতেছে, মুখে দাঁতে রেখেছে, চোখের জ্যোতি কমেছে, মনে ভাবি কষ্ট নেই। মন চলে দারুণ তামাশা, আলস্য এসেছে দেহায়। মন চলে দারুণ তামাশায়, আলস্য এসেছে দেহায়। কথা বলতে ভুল বলে যায়, কথা বলতে ভুল বলে যায়, মধ্যে মধ্যে আটক। আগের বাহাদুরি এখন গেল হই। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না দিনে দিনে অবসর, আগের বাহাদুরি এখন গেল হই। আগের বাহাদুরি এখন গেল হই। আজকে জানি না কেন আগে হই। কবিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে, ভবের জনকের বিফলে এখন সেই ভাবনায় রই। কবিতেছি তিলে তিলে, ছেলেরা মুরব্বী বলে, ভবের জনকের বিফলে এখন সেই ভাবনায় রই। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো খাওয়া যায় না, বেশি খাইলে হজম হয় না। আগের মতো কথা কয় না, নাচে না রঙে পাগল। আগের বাহাদুরি এখন গেল হই। আগের বাহাদুরি এখন গেল হই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দাঁড়িয়ে ছিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। ছেলেবেলা ভালো ছিলাম, বড় হয়ে দাঁড়িয়ে ছিলাম, সময়ের মূল্য না দিলাম, তাই তো জবাবদিহি হই। যা হবার তা হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবি গেছে। যা হবার তা হয়ে গেছে, আব্দুল করিম ভাবি
আমি জগন্নাথের ছাত্র। তো সুবীর বললাম তুই চলে আবার এখানে। তো সুবীর আমার রুমে, আমরা দুজনেই একই বিছানায় ঘুমাই। কখনো বিদ্যার মানে পটলদা, আমরা বিদ্যার তার ডাক্তার হচ্ছে পটলদা, উনিও আসতেন। উনিও আমার মাঝে মাঝে গ্রিন হোটেল থেকে চলে আসতেন, ওখানে থাকতেন। আমাদের পয়সা করে খুব কম ছিল, আমরা খুব কিছু ধনী মানুষের বাড়িতে যেতাম খাওয়ার জন্য, কারণ দুজনে একসাথে কোথাও গেলে পরে আগে চিন্তা করতাম কোন বাড়িতে খাবারটা পাওয়া যায়। আর হোস্টেলের খাবার খেয়ে খেয়ে শরীর এত খারাপ হয়ে যাচ্ছিল, আমরা ভালো খাবারের উদ্দেশ্যে গুলশানে এক বিশাল এক ধনীর বাড়িতে আমরা মাঝে মাঝেই যেতাম। গান টান শুনতে, উনিও সিলেটের মানুষ, কিন্তু তার স্ত্রী আবার সিলেটের নয়। তো তার দুটি জমজ ছেলে, এরা ছোট তখন। তো দেখে প্রায় তাদের বাড়ি থেকে আমরা খাই, খাওয়ার সময়টা আসলে পরে আর আমরা উঠি না সেখানে। তো আমাদেরকে ভাবি পরে বলে তোমরা খেয়ে যাবে। একদিন এই দুটো ছেলে আমাদেরকে বলে যে তোমাদের বাড়িতে কি কোনো চাকর বাকর নাই? তাহলে কি তোমরা মানুষের বাসায় বাসায় খাও? বলে চাচা আপনার বাড়িতে কি কোনো চাকর বাকর নাই? সিলেটি ভাষায় বলছে, না আমরা তো ছাত্র মানুষ, আপনারা কি মানুষের বাসায় বাসায় খাননি? কি বলবো, সেদিন আমি আর সুবীর খাওয়া দাওয়া করছে, এগুলো যখন বেরিয়ে আসার উপক্রম, এইরকম অবস্থা। তো সেই অবস্থায় আমরা ছিলাম। এবং তারা যখন আমাদেরকে খেতে দিত তখন আর একটা হাঁড়ি চাল বসাতে হতো, কেন কি আমরা প্রচুর খেতাম, যাতে আমরা পরের দিন সকালে ব্রেকফাস্ট না খেতে হয়। এইরকম অবস্থা আমাদের ছিল আর এক সময়। তো খুব একটা সহজ রাস্তায় কিন্তু আমরা এই জায়গায় পৌঁছিনি। আজকে সুবীর কোথায় পৌঁছেছে, বাংলাদেশের শুধু নয়, বাঙালির প্রত্যেকটি বাঙালির সে মনের মধ্যে বিশাল বড় স্থান করে নিয়েছে। কতবার জাতীয় পুরস্কার পেয়েছে চিন্তা করা যায়? সুবীরকে আমার বন্ধু ভাবা আমার জন্য যে কত বড়, মানে কি যে বিশাল প্রাপ্তি। যখন আমি সুবীরকে তুই বলে সম্বোধন করি ছোট ভাইয়ের মতো, আমার মনটা ভুলে যায়। পরিচয় দিতে আমার, কিন্তু আমি সুবীরের বন্ধু, তো অদ্ভুত ব্যাপার এগুলো। ছোট থেকে আমরা বড় হয়েছি, কেউ ছিল না ঢাকাতে আমাদের, কেউ আমাদেরকে ধরে কোথাও নিয়ে যায় না। সুবীর প্লিজ একটু দাঁড়া। দাঁড়াতে পারবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে। যত দোষের দোষী আমার বানাইলে, পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল। দেখুন গানের আঙ্গিক এবং গানের কথা এবং গানের সুর কিভাবে অঞ্চল ভিত্তিক কিভাবে পরিবর্তন হয়েছে। এটা ময়মনসিংহের সুর, তার গানের যে ভাটির অন্য ধরনের একটি সুর, যেটার সাথে আমাদের সিলেটের অধিকাংশ সুরেরই মিল ঘটে না, কিন্তু তারপরেও তার যে একটা মেল বন্ধন, যেহেতু এটা নদীপথে এসে আমাদের সিলেটে এসে ঢুকেছে, এভাবে আমাদের সাংস্কৃতিক বিনিময়টা হয়েছে পার্শ্ববর্তী যে সমস্ত সন্নিহিত জেলাগুলোর সাথে। আগে ভালোবাসি দিয়া মুখের হাসি, যত দোষে দোষী আমার বানাইলে, পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে, পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল।
নয়নের জলে বন্ধু আমায় ভাসালে পাগল হইয়ে ফুলেতে বসিয়ে নয়নের জলে বন্ধু আমায় ভাসালে এখন পৃথিবী পড়িলাম এতদিনে পাইলাম পৃথিবী পড়িলাম এতদিনে পাইলাম ভিখারি সাজিলাম ছিলাম তোমারে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে আগে যদি জানিতাম তোর প্রেমে না বুঝিতাম জীবন তৈব না দিতাম খালি আগে যদি জানিতাম প্রেমে না বুঝিতাম জীবন তৈব না দিতাম খালি এখন পাগল জানালে কয় যদি তোমার মনে লয় পাগল জানালে কয় যদি তোমার মনে লয় দেখিয়া যাইও বন্ধু মরণ কালে দেখিয়া যাইও বন্ধু মরণ কালে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল আগে ভালোবাসি দিয়া মুখে হাসি যত দোষে দোষী আমায় বানাইলে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল হইয়া বন্ধু পাগল বানাইলে পাগল। আমরা কি করতাম বিশেষ করে গ্রামাঞ্চলে এবং সেই কথাগুলো একদম টিপিক্যাল সিলেটের একদম আঞ্চলিক ভাষা এরকম আঞ্চলিক শব্দ আছে এখানের মধ্যে সেগুলো ব্যাখ্যা না করলে করে হয়তো বুঝতে পারবেন না বা বোঝাও যাবে আমি কিছুটা নাগরিক সভ্যতায় লোকসঙ্গীতগুলো একটু ভদ্র গোছের হয়েছে আমার মনে হচ্ছে আর কি কিন্তু আমি সেই জিনিসটাকে আমি বিশ্বাস করি না আমি চেষ্টা করি যেভাবে সংগ্রহ করেছি ঠিক সেভাবেই করার জন্য কারণ ভদ্রলোকেদের কণ্ঠে যখন লোকসঙ্গীত যখন যায় তখন কি তার আকার ধারণ করে সেটা যদি আপনারা পশ্চিমবাংলার কয়েকটা চ্যানেল আছে সেগুলোতে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন আমার যদি কোনো ক্ষমতা থাকতো তাহলে করে আইন করে সেগুলো বন্ধ করে দেওয়ার আমি একটা প্রচেষ্টা চালাতাম সিলেটের গানগুলোকে একদম সম্পূর্ণভাবে ওটাকে যেটাকে বলে কাষ্ট করা হচ্ছে কাষ্ট শব্দের অর্থটা বুঝছেন তো মারা গেলে পরে হিন্দু সম্প্রদায় যখন আপনার পোড়ানো হয় সেটাকে বলে কাষ্ট করা সে কাষ্ট করা হচ্ছে রাধা রমনকে আব্দুল শাহ শাহ আব্দুল করিমকে সবাইকে কাষ্ট করা হচ্ছে তারপরেও গান তো গানই করিম ভাইয়ের কথা বলেছেন যে বিকৃত হোক আর যাই হোক কথা পাল্টে দেওয়া হচ্ছে একজন কবির কথাকে পাল্টে দেওয়া হচ্ছে এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্য কারণ নজরুলের গানের কথাকে আমরা পাল্টে দিয়েছিলাম মহাশাসনকে আমরা গুরুস্থান করেছিলাম তো কিছু অতি উৎসাহী কিছু কবি আছেন যারা কবির উপরে কবিত্ব করেন তো সেই জন্য জিনিস রয়েছে তো এই গানটা শোনায় কেমন সুন্দর বিয়ার গান গাইতাম ফুরু থাকিতে যে গাইতাম ফুরু থাকিতে ফুরু বুঝছেন তো শব্দটা যারা না বোঝেন যারা সিলেটি নন তাদের জন্য আমি এটা ব্যাখ্যা করে দিচ্ছি ফুরু মিন্স ছোট শব্দ ফুরু থাকিতে যে গাইতাম ফুরু থাকিতে আমরা গাইতাম ফুরু থাকিতে যে গাইতাম
চুলি দিয়া কুন্দাল হাতিয়া রান্দাব মাইতাম দুলা বালি লইয়া খালি চুলি দিয়া কুন্দাল হাতিয়া রান্দাব মাইতাম বিরুন বদরান্তাম দামন খাওয়াইতাম বিরুন বদরান্তাম দামন খাওয়াইতাম তেনার কন্যা বানাইয়া দানে বিয়া দিতাম খোলা খাইতা রায় কইলে নালে কুসুম মাইতাম নানির বাড়িতে যাই আরে মামুর বাড়িতে যাই খোলা খাইতা রায় কইলে নালে কুসুম মাইতাম লুকালুকি খেলাইতাম আমি যখন লুকাইতাম লুকালুকি খেলাইতাম আমি যখন লুকাইতাম টুকাইয়া না পাইলে টুল্লুক দিতাম পুরুতা গীতে পুরুতা গীতে বয়স যখন দাঁত করবার সময় আমায় দেখলে দাঁত উঠিনা বিশ্বাস করতাম বয়স যখন দাঁত করবার সময় বিশ্বাস করতাম পড়া দাঁত নিয়া নারীরে দেখাইয়া পড়া দাঁত নিয়া নারীরে দেখাইয়া কয়লার তলে দাঁত গাড়িয়া থইতাম পুরুতা গীতে গাইতাম পুরুতা গীতে গাইতাম সাঁতার খেলিতাম সাঁতার শিখবার লাগে পুকুরায়াম খাইতাম পানিতে নামতাম সাঁতার খেলিতাম সাঁতার শিখবার লাগে পুকুরায়াম খাইতাম আব্দুল করিম বলে আব্দুল করিম বলে স্কুল গেলে আব্দুল করিম বলে স্কুল মাস্টার সাহেব মরবার লাগে দুয়া করিতাম মাস্টার সাহেব মরবার লাগে দুয়া করিতাম পুরুতা গীতে গাইতাম কুয়া পড়ি রইয়া এত তাহারি দিয়া কুয়া পড়ি রইয়া এত তাহারি দিয়া কেমন সুন্দর দিয়া গান গাইতাম পুরুতা গীতে গাইতাম পুরুতা গীতে লিখেছেন ধামাইল গান ধামাইলের উৎপত্তিটা আসলে সুনামগঞ্জ থেকে তো মনমোহিনী নামে একজন কবি তিনিও লিখেছেন কিছু হয় ধামাইল গান তো তার একটা গান আমি বলবো আচ্ছা এদিকে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি একটা তথ্য সেটা হচ্ছে রাধারমন নামে আরো দুজন কবি ছিলেন কিন্তু তাদের গান আবার রাধারমন দত্তের নামে চালানো হয়েছে এরকম অনেক ঘটনা ঘটেছে অনেক সময় যেমন নজরুলের গান চলেছে অন্য নামে অন্যজনের গান চালানো হয়েছে নজরুলের নামে এইভাবে ঠিক রাধারমনের গান ঠিক এইভাবে হয়েছে কিন্তু এটা রাধারমনের গান নয় এটা মনমোহিনীর গান আমার জীবন থাকিতে প্রাণপ্রিয় ললিতে বিশ্বকে সখী আনো ডাকি সামকে আনো দেখি আমার সামকে আনো দেখি গো সখী সামকে আনো দেখি আমার সামকে আনো দেখি গো সখী সামকে
আপনারা আমার সাথে গাইতে পারেন। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়ে বাউলা গান ঘাটু গান গাইতাম, মিলিয়ে বাউলা গান ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান মিলিয়ে বাউলা গান ঘাটু গান গাইতাম, মিলিয়ে বাউলা গান ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন আইতো গানের গান আইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন আইতো গানের গান আইতো, রঙে ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম। গাইয়া সারি গান নাও দোলাইতাম আমরা, গাইয়া সারি গান নাও দোলাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব বাঙালি বিচার পাইলাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে গরিব বাঙালি বিচার পাইলাম। কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার, কে হবে মেম্বার, কে হবে গ্রাম সরকার। আমরা কি তার খবর বলিতাম, আমরা কি তার খবর বলিতাম। আগে কি সুন্দর দিন কাটাইলাম, আগে কি সুন্দর দিন কাটাইলাম।
ভাবনা সেদিন কি পাবনা ছিল বাসনা সুখে রইলাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করে দিনহীন কোন পথে যেতাম আমরা করে দিনহীন কোন পথে যেতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি যে এত সময় ধরে আপনারা বসে গান শুনছেন আর আমাদের যাদের আগের বাহাদুরি নেই তারাও বসে আছেন। মোতালিব ভাই এত কষ্ট করে এখানে বসে আছেন এত সময় ধরে। আমার অনুপ্রেরণা গান গাওয়ার অনুপ্রেরণা হচ্ছে না বসে কি আর শুধু শুধু আছি সেটা ঠিক নয়, সেটা বাড়িয়ে বলা ওটা আমার প্রাপ্য নয়। কিন্তু আমার কৃতিত্ব কিছুই নেই এখানে। কৃতিত্ব হচ্ছে আপনাদের যারা আমাকে তৈরি করেছেন 30-31 বছরে। যখন এখানে এসেছিলাম আমি ভাবিনি যে গানটা থাকবে, গানটা হয়তো ছেড়েই যাবে আমাকে, কারণ তখন বাঙালি কজন ছিল, কি পরিস্থিতি ছিল তখন, আমরা গান করার তো কোনো প্ল্যাটফর্ম পাইনি। ধীরে ধীরে যখন অভিবাসীরা আসা শুরু করলো তখন থেকে ধীরে ধীরে শুরু হলো গান করা। আর যখন দেশ ছেড়েছিলাম তখন একটা শীর্ষস্থানে অবস্থান ছিল। অনেক দেশে আমরা একসাথে গেছি, সুবীর আমরা একসাথে বাংলাদেশের সাংস্কৃতিক দলের প্রতিনিধি হয়ে ভ্রমণ করেছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। সেই মুহূর্তে এক করে চলে এসেছিলাম প্রবাসে, শুধু একটা মাত্র কারণে, যে দেশ চেয়েছিলাম সেই দেশটা তো আমি আর 75-এর পরে আর দেখিনি, ভয় আমি বেরিয়ে এসেছি। উচিত হয়েছে কি হয়নি সেটা বিবেচনার দায়িত্ব আপনাদের, কারণ বাংলা ভাষা এখানে বেঁচে থাকবে। বাংলা ভাষার চর্চা কেন্দ্র যদি বাংলাদেশ হয়, দ্বিতীয় চর্চা কেন্দ্র হবে নিউ ইয়র্ক, তৃতীয় হবে লন্ডন। কৃতজ্ঞতা জানাচ্ছি চল রে মন মাটির টানে, এই মাটির গান মানুষের গান যিনি এতক্ষণ ধরে আমাদের পরিবেশন করলেন, বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী, আমাদের অতি প্রিয় কাছের মানুষ উদিচির দুলাল ভৌমিক। নিশ্চয়ই আমাদের মন ভরেছে তার গানে আছে। দুলালদা, আমি আপনাকে এক্ষুনি এখান থেকে যেতে দিচ্ছি না, আমরা একসঙ্গেই যাবো এখান থেকে নেমে, আগামীকালের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে এবং আমন্ত্রণ জানিয়ে। আমি তার আগে একটু জীবন বিশ্বাসকে একটু মাইকটা দিই, দুটো কথা তিনি বলুন। একটু বলি জীবন একটু আমি আপনারা এই সঞ্জয়কে একটু বড় একটা কোম্পানি দিয়েছেন, রিহার্সাল নেওয়ার সময় হয়নি, কিন্তু খুব কম সময় রিহার্সাল করেছে, কিন্তু তারপরেও আমি অসাধারণভাবে আমি কৃতজ্ঞ ওর কাছে যে ওর এত টাইট স্কেডিউলের মধ্যে যে আমার সাথে সে আজকে সংবাদ পেয়েছে। এটা মনে গুরু শিষ্যের একটা এটা পাওনা ছিল ওর কাছে। ভালো থাকিস, আরো ভালো লাগে। আমি একটু বলে নিই যে আগামীকালকার কথা ফারুক ভাই বলবেন ডিটেলস। দুলালদা মঞ্চ ত্যাগ করার আগে, দাদা আপনি মঞ্চ ত্যাগ করার আগে একটি কথা আমার বলা উচিত, যেটি আমি একটু বলার চেষ্টা করছিলাম ওই কর্নার থেকে। দুলালদা চমৎকার নজরুল গীতি করেন, আমাদের খুব কম সুযোগ হয়। তাকে আমরা জানি লোকসঙ্গীতের শিল্পী এবং লোকসঙ্গীতের উপরে তার গবেষণা ধর্মে অনেক লেখাও রয়েছে। ভবিষ্যতে কোনো এক সময় আমরা দুলালদার কণ্ঠে নজরুল গীতি এবং পুরাতনী কিছু গান
ওই দিন দুলালদাকে আমরা লোকর দিকে যেতে দেব না কোনোভাবেই, কারণ ওই গানগুলো আপনারা শুনলে অবাক হবেন। দুলালদা মাঝে মধ্যেই আমার বাসায় গিয়ে এই সময় দেন এবং এই গানগুলো তখন শুনি। ওই গানগুলো আপনাদের শোনা দরকার। আর বয়স তো থামানো যায় না। আমি বলছিলাম দুলালদা আমাদের প্রত্যেকের বয়স প্রতি বছর 1 বছর করে বাড়ছে। দুলালদার ক্ষেত্রে সত্য, সবার ক্ষেত্রেই সত্য। আমরা দুলালদার আগামী বছর আরেকটি বছর পূর্ণ করার আগে আমার অনুরোধ থাকবে দাদা, আরেকটি অনুষ্ঠান আমরা এখানে করতে চাই। আপনার নজরুল গীতি, আধুনিক এবং পুরাতনী কিছু গান আমরা শুনতে চাই। বলে রাখা ভালো কেন আমি লোকসঙ্গীতকে বেছে নিলাম। কারণ লোকসঙ্গীতকে বেছে নেওয়ার পেছনে বিশেষ একটা কারণ হচ্ছে আমি অনুপ্রাণিত হয়েছি আমার পরিবেশ দ্বারা। আর নজরুলতে আমি শিল্পী ছিলাম, ঢাকা রেডিওতে আমি ব্রিগেডের আর্টিস্ট ছিলাম, অনেক নজরুলের অনুষ্ঠান করেছি আমি। কিন্তু সুবীর যখন নজরুলগীতি গাওয়া শুরু করলো, ভয় নজরুলগীতি ছেড়ে দিলাম। তার এখনো আমার গানে বাজে কে দুরন্ত বাজাও ঝড়েরও ব্যাকুল বাসে। সে 60-এর দশকের শেষের দিকে এই গানটা সে করেছিল একটা কম্পিটিশনে। নজরুল গীতিতে সে 2য় স্থান অধিকার করেছিল অল ইস্ট পাকিস্তান মিউজিক কম্পিটিশনে। এরপরে নজরুল গীতি গাওয়ার সাহস করে আমি ওর উপরে ছেড়ে দিলাম। আর যারা আছেন তারা নজরুলের দায়িত্ব নেন। আমি আমার ওই গ্রামের যে সমস্ত কবিরা তাদেরকে নিয়ে আমি মজুর দিলাম এবং মৃত্তিকার সাথে সম্পর্কটা গড়ে তুললাম। এটাই হচ্ছে আমার মূল লোকগীতিতে আসার পেছনে মূল কারণ। খুব চমৎকার বলেছেন। আচ্ছা, এরকম হলে কেমন হয়? আমার প্রায় শেষ সময় আমাদের। আপনারা জানেন সুবীর দা খুব খুব ভালো তবলা বাজাতেন। হতে পারে দাদা নজরুল গীতি করবেন, সুবীর দা তবলা বাজাবে, কেমন হয়? আচ্ছা, ওটা পাল্টে হবে। আচ্ছা, যখন সুবিধা গান গাইবেন তখন উনি তবলা বাজাবেন, যখন সুবিধা গান গাইবেন তখন সুবিধা গান। আচ্ছা, আমি শেষ করার আগে ফারুক ভাইয়ের কাছে দেওয়ার আগে আমি বলে রাখি, আপনাদের এই যে এত রাত বসে গান শোনা, যারা গান শুনলেন, অবশ্যই নিঃসন্দেহে এটি আমাদের সৌভাগ্য যে দুলালদা গান করলেন। বিগত বছর দেড়েক আপনারা জানেন দুলালদা প্রায় 2 বছর আগে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। উনি দীর্ঘদিন বিছানায় ছিলেন এবং আমাদের সবার বলবো যে ঐকান্তিক শুভেচ্ছা এবং তার মনের জোরের কারণে ফিরে এসছেন। আবার আমরা চাই দুলালদা আরো বেশি শক্তি নিয়ে আগামী যতদিন বেঁচে থাকবেন, আমাদের দিন ছেড়ে যেতে হবে, ততদিন আরো বেশি বেশি গান করবেন। আর দুলালদার সম্পর্কে হয়তো সুবীরদা একটু কথা বলবেন, সামান্য একটু কথা বলবেন। অনেক কিছু বলেছেন, আমি সেরকম মানুষ নই, ওরকম অধিকারী নেই। তো আপনাদের যখন আমি সিলেট ছেড়ে চলে আসি ঢাকায়, তখন দুলালদা ইউনিভার্সিটি পড়তেন। ইউনিভার্সিটি যারা পুরনো তারা উনি গুরু ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তখন একটা গান ছিল নিমতিতা নিশ্চিন্তা, সেই গান আজও অব্দি মানে গত অক্টোবর পর্যন্ত মানুষ সেই গানের জন্য দুলালদাকে মনে রেখেছে। তো যেটা বললেন যে আমি খুব কৃতজ্ঞ, দুলালদা আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন, বন্ধু বলেন, ভাই বলেন। আর গানের মাঝখানে বলতেন যে 4 প্লেট বিরিয়ানি খেতে মনে। তা আমাকে যখন বলতো, আমার দুলালদা বলতো খাইস না রে, খাইস না, পরে পস্তাই। এখন কিছুটা পস্তায় যাই সেটা। তো আজকে আমার খুব ভালো লাগছে যে গত বছর এরকমটা আগে দুলালদার একটা বিপর্যয় হয়েছিল, কিন্তু আমি এতই ভালোবাসতাম, আমি দুলালদাকে দেখতে চাইনি। জীবনদা আমাকে প্রায় ফোন করতো, জীবনদার কাছে আপডেট নিত। পরে যখন জীবনদা সুস্থ হলো, তারপরে আমি আর পূর্বী বাসায় গেলাম, দেখে আসলাম। আমি বললাম যে দুলালদাকে যেরকম দেখেছি, মানে এক্সিডেন্টের আগে সেরকম দেখতেছি। যাক, আপনার সবার প্রার্থনা, মানুষের প্রার্থনা দিয়ে ভালো আছে একদম। তারপরে কয়েক মাস আগে সারা ইউরোপ ট্যুর করে বাংলাদেশে, কলকাতায় তারা টিভিতে বাংলাদেশের প্রোগ্রাম করে, যেটা আমার খুব ভালো লেগেছে যে দুলালদার
গলাটা যেরকম 60-তে 70-তে 80 ছিল, এত সংগ্রামের পর গলাটা আমরা যেটা বলি যে টন টন একটা এটা আমি বলছি। আমি গান আমি দেখেছিলাম, আমি কিন্তু যখন প্রাণ ভরে গান শুনছিলাম। আর একটা জিনিস হচ্ছে আমার অনেকদিন একটা চ্যালেঞ্জ ছিল যে দুলালদার গান আমার স্ত্রী পুরোপুরি কোনোদিন ওইরকম শুনি। এমনি খুব ভালো পরিচয়, খুব মানে ভাষণের মধ্যে দেখে গেলে পরে মাথায় ঘুমটে টুমটে দিয়ে, কিন্তু আমার কাছে একটা ছেলে যে দুলালদার গান, এত বড় শিল্পী কিন্তু নিউ ইয়র্কে আসলে দুলালদার গান শুনে পুজোতে হয় কিন্তু আমি আড্ডা মারি, কিন্তু পূর্বের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে দুলালদার গান তোমার লাইভ শোনাবে। তারা টিভিতে শুনেছে, শেষের দিকে ঘুমিয়েছিল। তো আমি খুব মানে ভার করলাম যে দুলালদার কনসার্টটা পূর্বে আমরা পাশাপাশি বসে শুনলাম। আবার বলছিলাম পূর্বে ঠিক আছে তো, ঠিক আছে। এনিওয়ে যেটা নজরুল গীতা বললেন যে বেসিক্যালি কিন্তু দুলালদা নজরুল গীতির শিল্পী ছিলেন, আমিও নজরুল গীতির শিল্পী ছিলাম। পরবর্তী কারণে দুলালদা লোকগানের দিকে চলে গেলেন একটা সাবজেক্ট নিয়ে। পটলদার প্রভাব ছিল, আমিও পটলদার কাছে শিখেছি। আমি যে ফিল্মে যখন গাই বা নৃত্য লোকগান গাই সেটা পটলদার। আরেকজন ছিলেন রামকান্ত দাস, তিনি আমাদের খুব ই করতেন। তো আজকে খুব ভালো যোগ দিচ্ছি, একটি সুন্দর লোক সমাগম হোক না হোক আপনাদের মাধ্যমে, কিন্তু যারা আসতে পারেন নাই তার এসে আপনাকে ফোন করে গিয়েছিলেন নাকি দুলালদার গান শুনতে, এই যে একটা যোগাযোগ। আর আমি এবার দুলালদার খুব অল্প সময় জন্য গিয়েছিলাম। তো একটা প্রোগ্রাম চ্যানেলতে করলেন, তারপরে আমার বাসায় খালি ফোন, দুলালদার কোথায়, দুলালদার টেলিফোন, দুলালদার টেলিফোন, দুলালদার কোথায়। পুরো 4 দিনের মধ্যে পরে পরে যতগুলি চ্যানেল, শুধু একটা চ্যানেল আমাকে পাইনি, খবর জন্য গেছে। তো আমাকে বললো যে দুলালদার কোথায়, তো প্রোগ্রাম তারা টিভি প্রোগ্রাম যে আমি ফেসবুকে আপডেট করে না তো পরে ফেসবুকে আপডেট করে আমার মনে হয় যে নর্থ আমেরিকা বা সারা বাংলা আশেপাশে যারা পৃথিবীর যেখানে আছেন দুলালদার গান শুনে, কারণ দুলালদা অনেকদিন পর টেলিভিশনে এসছে, মানে হয়তো এখানে শুনে, কিন্তু আমরা কিন্তু দুলালদার গান শুনে তারপরে দুলালদার বন্ধু বান্ধব তারা আমাকে বলে, হ্যাঁ আপনি ইচ্ছা করি, যারা খুব প্রয়োজন আপনি ইচ্ছা করি বন্ধুকে দেন যায়। বন্ধু 4 দিন ছিল, আমার দাদা 4 দিন ছিল। এনিওয়ে তো খুব ভালো লাগলো যে আজকে যে ছেলেটি তবলা বাজানো অসাধারণ, খুব তাদের গুরুর কাছে আমি মানে সমস্ত প্রশংসা গুরুর কাছে যাচ্ছে, তার তৈরি করেছেন তবলার কাছে, খুব ভালো। আর দুলালদা আগের মধ্যে বলে খুব একটা মাথার চুল আমারও নাই, দুলালদারও নাই, গলাটা একদম ফিটিংস যেটা। আমরা সবাই মিলে দুলালদার গান দিতেছি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি আমার মনে হয় যে অনেক দিনের মধ্যে এরকম মানে নিটল মানে একদম খাঁটি লোকগানের অনুষ্ঠান মতো এ যাবত আপনার শুনবেন। আমি তো প্রচুর গান করি, সবই গান জীবন দেওয়া যাবেন ফসল হয়ে যান। তো আসল জিনিস উপস্থাপন করা কিন্তু খুব ক্রেডিট, সাংঘাতিক ক্রেডিট। কিন্তু অনেক কিছু গাইতে যায়, মানে উঁচুতে কথা আছে যে ज़्यादा गाना अच्छा नहीं, ज़्यादा बजाना अच्छा नहीं। तो অনেক কিছু জেনে যে পরিণতি বোধ, যেটা আমি শ্রোতা এসে বলছি, লোকগানে আবদ্ধ থেকে সে পরিবেশন করা, এটা কিন্তু একটা বড় মনের বিষয়। দেখবে যে অনেক শিল্পী অনেক কালো করে গায়, কিন্তু একটা দুটো গান করে ভালো লাগে। তো সেই যে পরিণতি বোধ, সেটা আমি সার্টিফিকেট দিচ্ছি না, আমার গান শুনে বলছে এইমাত্র শুনবে, এইমাত্র শুনবে, দিস ইজ হিজ ক্রেডিট। তো আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তার দীর্ঘায়ু দুলালদা আস্তে আস্তে অনেক কি বলে দায়িত্ব থেকেও মুক্ত হচ্ছেন, খুব আমানতি। তো আমরা আবার শুরু করবো, তার মাঝে মধ্যে আসবো একসাথে গান করবো, তখন তবলা বাজার এটা আমার বলা উচিত, কারণ দুলালদা কি আর্টিস্ট ছিলেন। ই লেফট আফটার 75 ছিলেন হৃদয় বেদনের ঘটনার উপরে আমরা রয়ে গেলাম। আমাদের খুব স্ট্রাগল করে আসতে গেছে, দুলালদাও স্ট্রাগল করেছে। আজকে যখন যিনি আসছে তখন এত বাঙালি এত গান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনেক ধন্যবাদ, নিজেকে ধন্যবাদ সবাইকে। বিশেষ করে গান হওয়ার পিছনে একজন আমাদের বিশ্বাস ভাই, ওনার মোতালেব যে ভাইয়ের সামনে বসে আছেন, এটা একটা তার পরম্পরা যে এত বড় একজন গুণী মানুষ বসে গান শুনছেন। আপনি বললেন কিসের জন্য বসে দিত,
তো বলা যাবে না। সবার ব্যাপারে এটা হয়েছে। অনেক ধন্যবাদ শুভরাত্রি, কালকে দেখা হবে। কালকে একজন কিংবদন্তি শিল্পী সৈয়দ আব্দুল হাদী, বয়স হয়ে গেছে প্রায় 78। এখন আমার খুব হিংসা হয় হাজিরাকে দেখলাম, খুব হিংসা হয়, এত বয়স এখনো অত কি সুন্দর তত্ত্ব। আশা করি কালকে অনুষ্ঠানটা খুব সুন্দর। সবাই বন্ধু বান্ধবকে বলবে, সবাইকে নিয়ে বাসা দিয়ে কালকে টেম্পারেচার যদি না কমে। শুভরাত্রি। দুলালদা এবং সুবিধা দুজনেই কিন্তু প্রতিশ্রুতি দিলেন আপনাদের সামনে যে দুজনেই তবলা বাজাবেন, অন্য দুজন গান। যখন উনি গান গাবেন তখন উনি তবলা বাজাবেন। এরকম একটা অনুষ্ঠান আমাদের হবে। শুভরাত্রি জানাবার আগে আগামীকালের অনুষ্ঠান